আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হবেন মাননীয়া মন্ত্রী মহাশয়া শশী পাঁজা এবং আরও বিশিষ্ট অতিথিবর্গ। মন্ত্রী মহাশয় আমাদের কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি। এই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি সুস্মিতা চক্রবর্তী, IIEST হাইজিন এডুকেটর। জানাচ্ছি শুভঙ্কর ভট্টাচার্য, কনসালটেন্ট মিনিস্ট্রাল হাইজিন ম্যানেজমেন্ট। আহ্বান জানাচ্ছি আমাদের এই মঞ্চে পীযূষ অধিকারী, নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সেক্রেটারি রহিমা খাতুনকে আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নারী ও শিশু কল্যাণ কেন্দ্র শিফার এবং রাইট টু স্যানিটেশন ক্যাম্পেইন, ভারতবর্ষে যে ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইনের পক্ষ থেকে আজকের দিনটা যে আমরা সেলিব্রেট করছি, সেই দিনে যারা আমাদের বিভিন্ন বক্তা আছেন এই বিষয়ে কথা বলবেন বলে, এবং বিভিন্ন মিডিয়া বন্ধু এসছেন, গভর্নমেন্টের বিভিন্ন দপ্তর এসছেন, শিক্ষা, সোশ্যাল ওয়েলফেয়ার, স্বাস্থ্য দপ্তর, এবং অনেক ছোট ছোট কিশোরী দলের যারা লিডার তারা এসছেন, অনেক সেলফ হেল্প গ্রুপের লিডার এসছেন, অনেক এনজিও প্রতিনিধি এসছেন। সবাইকে স্বাগত জানাই। এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে আমরা গত বছর শুরু হয়েছিল এই ইন্টারন্যাশনাল মিনিস্ট্রাল হাইজিন ডে, সেই ডেটা আমরা সিফার এবং আমরা মিলে সেটা উদযাপন করেছিলাম, এবং সেটা অত্যন্ত আমাদের জন্য খুব ভালো শিক্ষণীয় হয়েছিল যে অন্তত পক্ষে যে মিথ আছে যে এই মিনিস্ট্রাল হাইজিন বা এই জিনিসটা নিয়ে লোকের সামনে কথা বলা যায় না, সবার সঙ্গে লজ্জা পায় এই কথা বলতে, এই জিনিসটা কিন্তু আমার মনে হয়েছিল সেই তখন থেকে একটা কনফিডেন্স বেড়েছিল যে হ্যাঁ, আমরা যেমন ছোট্ট লেভেলে কাজ করি, আমরা গ্রামে এই ইস্যুটাকে নিয়ে কাজ করছি 2004 সাল থেকে, এবং সেখানে কিশোরীদের স্বাস্থ্য এবং সেখানে কিভাবে হাইজিন মেনটেন করতে হয় সেই ট্রেনিংটা যেমন লাগাতার দেওয়া হয়। এবং আমাদের একটা গ্রুপ আছে যার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ, একটা সুইডেনের একটা টিম আছে যারা আমাদের সংগঠনের বন্ধু, স্যান্ড্রা এবং ইয়ানি, ওনারা কিন্তু খুব ট্রেনিং দিয়েছিলেন আমাদের অ্যাডোলেশন গ্রুপকে, আমাদের টিমকে, যে এইটা কতটা গুরুত্বপূর্ণ, কেন এটা নিয়ে কথা বলা উচিত, এবং সরকারকে কি করে অ্যাডভোকেসি করে এই বিষয়টা কিভাবে আরো বেশি হাইলাইট করা যায় প্রত্যেকটা প্রোগ্রামে। তো আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। এখনো দীপেন্দু স্যার আসেননি, উনি আসবেন কমিশনার PNRD ডিপার্টমেন্টের। তো ওনার কাছে গিয়ে যখন বলেছিলাম যে আমরা এই বিষয়টা করতে চাই, উনি এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছিলেন যে হ্যাঁ আমরা করবো। এবং এটা আমরা আরো 4টে জেলাতে, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং হাওড়ায় আমরা করেছি, এবং শিফার তাদের কাজের জায়গায় কলকাতা এবং রাজারহাট জায়গায় এইটা সেলিব্রেট করেছে। আমার কাছে আরো খবর নেই, নিশ্চয়ই অনেক এনজিও আছে যারা এই দিনটাকে সেলিব্রেট করেছে। আমরা যদিও 28শে মে দিনটাকে বিভিন্ন জায়গায় হয়তো সেলিব্রেট করেছি, স্টেট লেভেলে আমরা আজকে করছি। এবং আমি আশা করব যে আমাদের যে বন্ধুরা, শিফারের বন্ধুরা একটা গান গেয়েছে, অনেক সংকোচ থাকে এই বিষয়টা, সেই সংকোচ থেকে বোধহয় আমরা বেরোতে পারবো। আমরা সব লেভেলে অনেক কিছু, আমরা শেষের দিকে অনেক আলোচনার বিষয় রেখেছি যে প্রত্যেকে কি ভাবছে, কোথা থেকে যে সমস্যাটা হচ্ছে, যেখানে কিশোরী মেয়ে থেকে অনেক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, আমরা যারা টেকনিক্যাল পার্সন আছে তারা বলবেন আশা করি, সেখানে আমরা কি কি রেকমেন্ডেশন করতে পারি সরকারকে, আমরা এনজিও প্রতিনিধি, আমরা একজন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের লোকজনরা কিভাবে এই ইস্যুটাকে হাইলাইট করতে পারি আর কতভাবে আমরা কাজ করতে পারি। আমার মনে হয় আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি আবার সবাইকে যারা উপস্থিত আছেন সবার পক্ষ থেকে অনেক অনেক হার্দিক অভিনন্দন জানিয়ে আমরা সামনের দিনে আরো বেশি কাজ করতে পারবো এই বিষয়ে, এই আশা রেখে। এবং আমরা যারা মিডিয়া বন্ধুরা আছে, আমি তাদের অন্তত অনুরোধ করব যে এই বিষয়টা নিয়ে আরো বেশি লেখা উচিত, আরো বেশি কেস স্টাডি, অনেক বেশি ইনোভেটিভ লোকজনরা কাজ করছে, সেটাও জনমানুষে কিন্তু নিয়ে আসার জন্য অনুরোধ করব। এবং সরকারি অনেক
জিনিস আছে হয়তো আমাদের কাছে পৌঁছচ্ছে না, অনেক প্রকল্প আছে স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে বা অন্বেষা ক্লিনিক, এই জিনিসগুলো যারা সরকারি প্রতিনিধি এসছেন আমি তাদের অনুরোধ করব সেই বিষয়গুলো যাতে আজকে আমাদের মধ্যে তুলে ধরেন। আমি আবার সবাইকে স্বাগত জানিয়ে এবং অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবং সম্পাদিকাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আইআইএসটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যাকে আপনারা বেসু বলেই চেনেন, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি শিবপুর যেটা বলা হতো, রিসেন্টলি সেন্ট্রালাইজ হওয়ার ফলে নামটা পাল্টেছে আইআইএসটি হয়েছে। এই নামটার সাথে অনেকে পরিচিত, আবার অনেকে পরিচিত নয়, সেই জন্যই বেসুস বললাম। এটারই একটা প্রজেক্ট যেটা ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন প্রজেক্ট, সেখানকার হাইজিন এডুকেটর। সেই সূত্রে এই মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের কাজকর্ম করতে হচ্ছে। খুব ভালো লাগছে যে আমাদের মতো বিভিন্ন অর্গানাইজেশন এই ধরনের কাজগুলো করেন, কিশোরীদের অনেক উপকার হচ্ছে তাতে। তো আজকে অনেক বক্তারা আছেন, তারা তাদের মূল্যবান বক্তব্য বলবেন। আমি যেটা বলতে চাই, আমার যে কাজকর্ম আমরা করে থাকি সেই কাজটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কি ধরনের কাজ আমরা এখনো পর্যন্ত করতে পেরেছি, মানুষের পাশে, মহিলাদের পাশে, কিশোরীদের পাশে কিভাবে আমরা দাঁড়াতে পেরেছি। মন্ত্রী ডক্টর শশী পাজাকে বরণ করে নিচ্ছে সাদিয়া আফরিন ও শাহিনী, এবং আমাদেরই মহিলাদের গ্রুপের তৈরি রাখি সেটা মন্ত্রী মহাশয়ের হাতে বেঁধে দিচ্ছে, যাতে আমাদের সঙ্গে ওনার সম্পর্ক আরো দৃঢ় হয়, বন্ধন আরো সুন্দর হয়। নমস্কার প্রত্যেককে, আমি আমার শ্রদ্ধা জানাই। আমার ভালো লাগছে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এবং আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের নেতৃত্বে আজকে সারা পশ্চিমবাংলায় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন, যেটাকে আমরা বলি মেনস্ট্রুয়াল হাইজিন সম্বন্ধে এবং তার সম্পর্কে আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে এই দিনটাকে যাপন করা হয়েছে। ঠিক সেইভাবে মূলত আজকে আমি নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, যারাও মেয়েদের মহিলাদের নিয়ে কাজ করছেন, সেক্রেটারি রহিমা খাতুনের নেতৃত্বে আজকে এখানে রোটারি সদনের এই প্রাঙ্গণেও এই সভাটা আয়োজন এবং এই অনুষ্ঠানে আহ্বান জানিয়েছিলেন আমায়। শত ব্যস্ততা থাকে কারণ বিধানসভা এখন চলছে, সেই বিধানসভার যেই মুহূর্তে একটু রিসেসে ভাঙলো আমি এখানে চলে এলাম, আবার কোনো না কোনো ওখানে কাজ আছে যার জন্য ফিরে যেতে হবে। তাই জন্যে আপনাদের মধ্যে আমি অল্প দুটি কথা বলে, আমাদের এখানে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে পীযূষ অধিকারী মহাশয় আছেন, শুভঙ্কর ভট্টাচার্য, যিনি এই এক্সপার্ট এই বিষয় নিয়ে এবং এই বিষয় নিয়ে বিভিন্ন জেলাগুলোতে কাজ করছেন, সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আধিকারিকবৃন্দ, আমাদের ডিরেক্টরেট অফ সোশ্যাল ওয়েলফেয়ারের ডেপুটি ডাইরেক্টর তিনি নিজে উপস্থিত। সত্যি আজকে এই বিষয়টা প্রথমে মেনস্ট্রুয়াল হাইজিন যখন আমরা কথা বলি, আমরা ভাবি যে বোধহয় আমরা শুধু মহিলাদের এবং মেয়েদের নিয়ে এই আলোচনাটা একদম বন্ধ ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে যেন আলোচনাটা করি, কিন্তু আজকে আমাদের সেই ট্যাবু যেটাকে বলে, সে কোথাও একটা বাধ্যবাধকতা যেটা ছিল কিংবা মানসিকভাবে যে আমরা একটা ব্যারিয়ার তৈরি করেছিলাম, সেইটা ভাঙার চেষ্টা করা হচ্ছে। যে এই আলোচনা এবং এই মেনস্ট্রুয়াল হাইজিন সম্বন্ধে আমাদের যে প্রতি মাসে যে একটা মেনস্ট্রুয়েশন হয় তার সম্বন্ধে সমস্ত বিষয়গুলো উভয় পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ে, এটা সম্বন্ধে তারা জানবেন। এবং তার সঙ্গে যুক্ত যে বিষয়টা, যে আজকে ভারতবর্ষে মহিলাদের এবং মেয়েদের ক্ষেত্রে আমি ডাক্তার হিসেবেও বলতে পারি যে একটা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, মানে প্রায়শই আমরা দেখি একটা অসুবিধা, এবং যেহেতু গাইনোকোলজি পেশেন্ট দেখি বলে আমি বলতে পারি যে এই রোগ বলবো না, কিন্তু এই একটা কষ্ট নিয়ে আসে। এবং তার মধ্যে যখন তার সঙ্গে আলোচনা করা যায় নানান কারণ, কিন্তু প্রধানত একটি কারণ তার মধ্যে থেকে যাচ্ছে এটাই যে মাসিকের সময় আমরা জিজ্ঞেস করি তুমি কি ব্যবহার করো, অর্থাৎ এটা যে কতটা ইম্পর্টেন্ট।
যে মাসিকের সময় কি ব্যবহার করো, কিভাবে থাকো, কারণ তার সঙ্গে যুক্ত রয়েছে এই উপসর্গ যেটা আমি বললাম, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এবং এটা এতটাই ইম্পর্টেন্ট কারণ সারাক্ষণ যদি মেয়েদের মধ্যে একটা লেথার্জি, মানে একটা কষ্ট, একটা তার সঙ্গে হোয়াইট ডিসচার্জ বলুন, এই সমস্ত বিষয়গুলো তার সঙ্গে লিঙ্ক রয়েছে। ফলে এটা যে কতটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা আমি বোধহয় ভাষার মধ্যে দিয়ে বলতে পারছি না। আজকের দিনে সেই জায়গায় দাঁড়িয়ে মেনস্ট্রুয়াল হাইজিনটা আমরা একটা চ্যালেঞ্জ, আমি দপ্তরের মন্ত্রী ভার প্রাপ্ত যখন রয়েছি, সেখানে আমাদের বিভিন্ন হোম রয়েছে, আমাদের বিভিন্ন হোমের মধ্যে মেয়ে এবং মহিলারা রয়েছেন, তাদেরও এই সমস্যাটা রয়েছে। তারা কি এই মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করছেন? সেখানে আমি বলতে গেলে আমার গর্বিত হওয়ার জায়গা নেই, কিন্তু এইটুকু বলতে পারি যে একটা স্টেপ আমরা নিয়েছি এবং সেই স্টেপটা আজকের দিনে আমরা 4-5টা হোম যেগুলো গভর্নমেন্ট চালায়, ডাইরেক্টলি সরাসরিভাবে গভর্নমেন্ট চালায় যেগুলো, সেখানে আজকে আমরা প্রায় 576 মহিলাদেরকে পৌঁছে দিচ্ছি স্যানিটারি ন্যাপকিনস, একদম স্যানিটারি বক্স করে 2 মাসের মতো তাদের কাছে চলে যাচ্ছে এবং সারা বছর এই প্রক্রিয়াটা চলবে। এরপরে আমাদের অন্যান্য যে এনজিও রান হোমসগুলো আছে তাদেরকেও আমরা বলছি যে তোমাদেরকেও আজকে এই দিন যেহেতু গুরুত্বপূর্ণ দিন, আজকে দিয়ে সূচনা করো, এরপরে সারা বছর যেন চলে। জানাই ম্যাডামকে। আর আমি খালি বলবো যে আমরা শেষে যখন দিনের শেষে আমাদের সবার পক্ষ থেকে কিছু রেকমেন্ডেশন থাকবে, আমরা ম্যাডামকে পৌঁছে দেব। আর আমাদের একটা ছোট্ট ইনিশিয়েটিভ আমাদের সংগঠনে শুরু হয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বানায় ফ্রিডম, ওর সেক্রেটারি আছে মুসলিমা। আমি ওনাকে অনুরোধ করব যে আমাদের সংগঠনে যেটা বানানো হয় সেটা আমরা 4টে জেলাতে আমরা পাঠাই। বিভিন্ন এনজিও আছে যাদের মাধ্যমে এগুলো সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মহিলারা ব্যবহার করেন। আমি মুসলিমাকে বলবো ম্যাডামের হাতে একটা দিতে। এবং আমি সত্যি মানে এই বিষয়টা নিয়ে উনি যেটা মহিমা বারবার বলেছে যে উনি যেমন একজন স্কুলগুলো যেগুলোতে আছে সেইখানে যদি এই ডেটা সেলিব্রেট হয়, যেমন 8ই মার্চ বিভিন্ন দিন যেমন সেলিব্রেশন হয়, তো একটা আইসিডিএস, কেননা সমস্ত গ্রাম অঞ্চলে আইসিডিএস স্কুল আছে, সেই স্কুলগুলোতে যদি এই ডেটা অবজারভেশন হয় এবং যে কোনো ডে এর অবজারভেশনে কিন্তু সেটার আরো বেশি ফোকাস করা হয়, বেশি গুরুত্ব দেওয়া হয়, এটা করবো। এবং আমরা দিনের শেষে যে রেকমেন্ডেশন গুলো পাবো সেগুলো আমি ম্যাডামের কাছে পৌঁছে দেবো। আমি নিশ্চয়ই আশা রাখবো যে আমাদের রেকমেন্ডেশন গুলো উনি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। বিষয়টাই বা কি, কেন হয়, এই সম্বন্ধে সম্যক জ্ঞান থাকাটা দরকার। কোন কোন বিষয়গুলো স্বাভাবিক, কোনগুলো স্বাভাবিক নয়, এই বিষয়ে জ্ঞান থাকা দরকার। তার সাথে সাথে স্যানিটারি ন্যাপকিনের যেমন ব্যবহার হবে, সেগুলো ব্যবহৃত হওয়ার পরে কোথায় কিভাবে ডিসপোজাল করা হবে। যদি আমরা ধরেই নিই সমপরিমাণ পুরুষ ও মহিলা আমাদের সমাজে বসবাস করেন এবং একটি মহিলা যদি প্রতি মাসে 5 দিন করে ঋতুস্রাব সংক্রান্ত দিন যায়, তাহলে 1 বছরে 12×5=60 দিন, যদি 14 বছর থেকে 50 বছর পর্যন্ত এটা চলতে থাকে, অন এন এভারেজ 2000 দিনের বেশি দিন এই বিষয়ের জন্য একটি মেয়ের নির্ধারিত থাকে। সেই সময় থেকে আছেন প্রতিনিধি এবং পীযূষ বাবু আছেন। পীযূষ বাবু খুব সুন্দরভাবে এই পুরো মেনস্ট্রুয়েশন বা রজস্রাব ব্যাপারটি আপনাদের কাছে ব্যাখ্যা করলেন। আমার বক্তব্য তারপর থেকে শুরু হচ্ছে। আমরা দেখলাম যে এটি একটি স্বাভাবিক শারীরিক একটি প্রক্রিয়া। এর মধ্যে যেটা বিভিন্ন জায়গায় দেখা যায় যে লজ্জা, পাপ, সংকোচ, তাতে রান্নাঘরে ঢুকতে না দেওয়া, ঠাকুর ঘরে ঢুকতে না দেওয়া ইত্যাদি ব্যাপার থাকে, তার সাথে কোনো সম্পর্ক নেই। যেরকমভাবে আমাদের প্রত্যেক দিন সহজ কার্য করতে হয়, চুল বাড়ে, নখ কাটতে হয়, ঠিক সেরকম এটা একটা শারীরিক প্রক্রিয়া, যেটার জন্য কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। এখন এটার জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করব এবং অতীতে কি করা হয়েছে। আমরা কাপড় বলি, কাপড় ছাড়াও
অতীতে কাপড়ের আগেও বিভিন্নভাবে এবং খুব মানে স্বাস্থ্যকর অস্বাস্থ্যকরভাবে এগুলোর ম্যানেজ করা হতো, এবং এখনো আমি যেহেতু পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরি, আমি দেখেছি এখনো প্রচন্ড অস্বাস্থ্যকরভাবে এখনো ম্যানেজ করা হয়। যেমন ছাই, যেমন খড়। আমি আমাদের প্রতিবেশী একটি জেলাতে, হুগলি জেলাতে আমি টিচার্স ট্রেনিং করেছিলাম। সেখানে একজন শিক্ষিকা বলেছিলেন যে তার একটি ছাত্রী এখনো পর্যন্ত খড় ব্যবহার করে এটাকে ম্যানেজ করার জন্য। আমরা এখন অব্দি যারা বক্তৃতা বললাম, সকলেই কিন্তু পুরুষ মানুষ। কেন? আমরা খুব অভিজ্ঞ। আসলে যাদেরকে বলছি তারাই অভিজ্ঞ, আমাদের কোনো অভিজ্ঞতা এই ব্যাপারে নেই। কিন্তু তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে আমরা কিন্তু সচেতন। অভিজ্ঞতা এবং সচেতনের তফাৎ আছে। আমরা এখানে আজকে যে অনুষ্ঠান করছি, এই মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে যে কথা বলছি, নারী ও শিশু কল্যাণ কেন্দ্র তার তরফ থেকে রহিমাদিকে অজস্র ধন্যবাদ, কারণ আমাকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ। আপনারা অনেকেই অত্যন্ত উপযোগী, সময় উপযোগী কিছু বিষয়ের উপর আলোকপাত করেছেন, এবং যারা বাকি রয়েছেন তারাও আশা করি একই রকমভাবে আমাদের প্রত্যেককে জরুরি কিছু তথ্য সরবরাহ করবেন। আমাকে যে বিষয়টি সম্পর্কে বলতে বলা হয়েছে, ঘটনাচক্রে আমি যেহেতু মিডিয়ার সঙ্গে সেই কারণে মিডিয়ার ভূমিকা, এবং এক্ষেত্রে আমার বলতে কোনো সমস্যা নেই যে মিডিয়ার ভূমিকাটি যথেষ্ট বায়াসড, এবং তার একটাই কারণ, সেটি হচ্ছে যে সাধারণভাবে আমরা যে সংবাদপত্র পড়ি, যে টেলিভিশনের অনুষ্ঠান দেখি, সেই সব কিছুতেই একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের কথা বলা হয়ে থাকে, এবং খুবই আক্ষেপের বিষয় যে একটা বড় অংশ সমাজের যারা তৈরি করছেন সেই মানুষদের কথা অধিকাংশ ক্ষেত্রেই বাদ পড়ে যায়। আজকের এই দিনটাতে যে জিনিসটা আমার যেটা মনে হলো যে মেনস্ট্রুয়েশন একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং এটা একটা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত একটা সত্য। এই বিজ্ঞানটাকে স্বীকার করতে কোথায় অসুবিধে? এভাবেই এই প্রোগ্রামটার প্রতি আমার কিন্তু একটা ভালো রকমের আর্থিক যোগ আছে, মানে একদিকে যোগ্যতা নেই, অন্যদিকে যোগ আছে, ফলে যোগ্যতার অভাবটা যোগ দিয়ে খানিকটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা যায়। আমি প্রথমেই বলি যে রহিমাটা যখন আমাদেরকে বলেছিলেন যে স্যার এরকম একটা প্রোগ্রাম করতে পারলে ভালো হয়, আমাকে গত বছরেও এই প্রোগ্রাম নিয়ে, মানে গত বছর যখন আমি সবে স্যানিটেশন দেখা শুরু করেছি, তখন আমাকে শুভঙ্কর বলেছিল যে এরকম একটা কিছু করা যায় কিনা। গতবার আমরা শেষ পর্যন্ত ঠিক তেমনভাবে কিছু করে উঠতে পারিনি। এবার যখন এরা এসে বললেন নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে যে এরকম কিছু করা যায় কিনা, তখন বললেন ঠিক আছে, তাহলে 3টে জেলাতে 3টে প্রোগ্রাম, এবং শেষ পর্যন্ত মানে মেনস্ট্রুয়াল হাইজিন ডেটাতেই যদি জেলার প্রোগ্রামগুলো করা যায়, এবং শেষে এসে রাজ্যে এসে একটা শেষ প্রোগ্রামটা করা যায় কিনা। আপাতত এটা দিয়ে আমরা একটা ছোট করে পথ হাঁটা শুরু করতে পারি একসঙ্গে কাজ করার ক্ষেত্রে। সেটা আমরা খুব আনন্দে রাজি হয়েছিল, এবং সেই অনুযায়ী আমাদের যদি আমি বিভাগের কথা বলি, বিভাগের পক্ষ থেকে একটা উদ্যোগ ছিল, একটা সংযোগ ছিল এটার সঙ্গে আমরা রিলেটেড, ফলে আমরা কোলাবোরেশন কাজটা করতে রাজি হয়েছি। আর আজকের দিনটা আপনারা সবাই জানেন যে আজকে বিশ্ব পরিবেশ দিবস। খুব স্বাভাবিকভাবেই একটা মেনস্ট্রুয়াল হাইজিন ডেতে যেটা শুরু হয়েছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে এসে এই প্রোগ্রামটা, মানে 3টে জেলা এবং রাজ্য স্তরের প্রোগ্রাম, এই সাইকেলটা শেষ হচ্ছে। দুটো দিনই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখন আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কথাটা এর আগেও ডক্টর শাহজাহান বলেছেন, যে ডক্টর সিরাজ বলেছেন যে কালচার অফ সাইলেন্স, অর্থাৎ এই যে নীরবতার একটা কৃষ্টি তৈরি হয়েছে, এটাকে ভেঙে বেরোতে হবে। আমার মনে আছে যে স্যানিটেশনের দায়িত্বটা যখন আমি নিলাম, প্রথম আমার না নিজেরও খুব অসুবিধা হতো আর কি। যে শব্দগুলো আমাদের উচ্চারণ করতে হয় স্যানিটেশনের কথা বলতে গিয়ে, ন্যাচারালি তো অসুবিধা হয়। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটা আমি খুব ভালো করে বুঝেছিলাম যে গ্রামের মানুষের কাছে গিয়ে যদি তাদের অভ্যাসে পরিবর্তন আনতে হয়, তাহলে সরাসরি একেবারে পেরেকের মাথাটাতে হাতুড়ি ঠুকতে হবে। খুব স্বাভাবিকভাবেই আমি যদি লজ্জা নিয়ে বসে থাকি তাহলে কিন্তু দাঁড়াবে না, বরং লজ্জা, ঘৃণা, ভয়
এই তিনটের একটা সংমিশ্রণ মানুষের মধ্যে ঘটিয়ে দিতে হবে, যাতে করে আমি আগে ওইটা সম্পর্কে বলি, এখানটা আসছি আর কি, মানে যাতে করে মানুষ বোঝেন যে খোলা জায়গায় পায়খানা করাটা অত্যন্ত খারাপ, এবং এটা করছি আমরা, এর সঙ্গে আমাদের স্বাস্থ্যের ক্ষতি, এর সঙ্গে আমাদের বাচ্চাদের পুষ্টির ক্ষতি, এর সঙ্গে আমাদের অসুস্থতার পেছনে অর্থ ব্যয়, অসুস্থতার কারণে আমাদের যে মজুরি একদিন পেতে পারতাম বা কয়েকদিন পেতে পারতাম মজুরি নষ্ট, অসুস্থতার কারণে ছেলে মেয়েদের পড়াশুনো করার স্কুল দিবস নষ্ট, অর্থাৎ মানে একেবারে স্কুল দিবস নষ্ট থেকে এডুকেশনের ক্ষতি থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত এতগুলো ঘটনার কিছু না কিছু ঘটে যেতে পারে, বা অনেকগুলো ঘটনার একটা সংমিশ্রণও ঘটে যেতে পারে যদি আমরা খোলা জায়গায় পায়খানা করাটা চালিয়ে যাই। তাহলে এই কথাটা যখন বলতে হবে, এবং খোলা জায়গায় পায়খানা যে একটা মানুষও যদি কোনো গ্রামে করেন, তাহলে ওই গ্রামের অন্য মানুষেরা যে ওই মানুষটির পায়খানাটাই খাচ্ছেন, এই কথাটা স্পষ্টভাবে সরাসরি মানুষের কাছে বলা দরকার। এবং এটা সরাসরি আমি যখন বলতে পারবো, আমি নিজে যখন এটা ভেঙে বেরিয়ে আসতে পারবো, তখনই কিন্তু আমি মানুষকে উদ্বুদ্ধ করতে পারবো। এবং আমরা বিভিন্ন গ্রামে গ্রামে এখন ট্রিগারিং বলে একটা এক্সারসাইজ করছি, মানে মানুষের কাছে যাচ্ছি, গোটা 16 আনা গ্রাম দেখে নিয়ে বসার চেষ্টা করেছে। আমি হয়তো কয়েকটা গেছি, কিন্তু সাধারণভাবে আমাদের যারা সৈনিক আছেন তারা এভাবেই করছেন, স্বচ্ছতা সৈনিক যারা গোটা গ্রাম নিয়ে বসছেন, 16 আনা গ্রাম ডাকা যাকে বলে, এবং সেখানে বসে তারা একদম গ্রামের ম্যাপ এঁকে সেখানে চিহ্নিত করছেন কোথায় কোথায় লোকে পায়খানা করতে যায়, খোলা জায়গায় কোথায় পায়খানা করে, সেগুলোকে একবারে হলুদ রং দিয়ে চিহ্নিত করে দিচ্ছে। এবং তারপর বোঝাচ্ছে ওখান থেকে মাছি কি করে ওখানে বসে তারপরে আপনার খাবারে এসে বসছে, বা ওইটা কি করে জলে গিয়ে মিশছে, এবং আলটিমেটলি আপনি কিন্তু ওটাই খাচ্ছেন। এবং এই যে বক্তব্যটা মানুষের মধ্যে রাখা হচ্ছে, করতে করতে দেখা যাচ্ছে একদম ভিজিবলি দেখতে পাচ্ছি, আমি চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ওই গ্রামের মানুষগুলো তারা কিন্তু একটা লজ্জা, একটা ঘৃণা, একটা ভয়, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এবং তখন তারা বলছে না, আমরা আর গু খাবো না, সিম্পলি এই ল্যাঙ্গুয়েজে বলছেন। আমি ল্যাঙ্গুয়েজটা বলতে বাধ্য হচ্ছি, আজকে আমাদের এটা নিয়ে কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই, তারা কিন্তু এটা বলছেন, তো বলার পরে সিদ্ধান্ত নিচ্ছে তাহলে কত তাড়াতাড়ি এটা বন্ধ করা যায়। কোথাও কোথাও সেই দিনই একটা কমিটি করছে, একটা দল তৈরি করে, নিগরানি কমিটি বলছে, কোথাও একটা জায়গায় একটা নাম দিচ্ছে, কোথাও স্বচ্ছতা কমিটি বলছে, কোথাও কোথাও গ্রামীণ স্বাস্থ্য রক্ষা কমিটি বলছে, যাই বলুন না, কোনো কোনো একটা নাম দিয়ে তারা কিন্তু ওই দিনই একটা টিম তৈরি করেছে। পরের দিন সকাল থেকে লোটা নিয়ে যারা মাঠে যাচ্ছিল, হয় তাদেরকে ফিরে আনার চেষ্টা করছে, যদি তারা বাড়িতে পায়খানা থাকে তবে সেখানে যাওয়ার জন্য, আর যেখানে নেই তাদের হাতে একটা কোদাল ধরিয়ে দিয়ে বলছে যে অন্তত ওটাকে মাটি দিয়ে ঢেকে আসুন যতক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে টয়লেটটা তৈরি না হচ্ছে, পায়খানা ঘরটা তৈরি না হচ্ছে। এবং খুব তাড়াতাড়ি, মানে আমরা দেখেছি একটা গ্রামে এই এক্সারসাইজটা করার পর 3-4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের মধ্যে প্রত্যেকটি পরিবার নিজেরাই গর্ত দুটো খুঁড়ে ফেলেছেন, যে গর্তের উপর আমরা ওই যে গর্তটাতে আলটিমেটলি পায়খানাটা যাবে। এবং তারপরে তো ঘর তৈরি করা, তার জন্য স্যানিটারি মাটি ইত্যাদি ইত্যাদি অনেক এজেন্সি আছে, ইনস্টিটিউশন আছে, সেগুলো দিয়ে করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ মানুষের মধ্যে যদি এই ইনহিবিশনটা কাটিয়ে দেওয়া যায়, অর্থাৎ এইগুলো চুপচাপ ভেতরে ঢুকিয়ে রাখতে হবে, কার্পেটের তলায় রেখে দিতে হবে, এটা নিয়ে কথা বলা যাবে না, এগুলো নিয়ে আলোচনা করা যাবে না, এখান থেকে যদি বেরিয়ে আসা যায়। আমি স্যানিটেশনের কাজ করতে গিয়ে, আমি ওডিএফ এর কাজ করতে গিয়ে, ওপেন ডেফিনিশন ফ্রি একটা জায়গায় তৈরি করতে গিয়ে কিন্তু আমরা নদীয়া জেলা পুরোটাই হয়েছে, এবং বেশ কিছু জেলা খুব তাড়াতাড়ি আমরা আগামী বছরের মধ্যে আরো 3টে জেলা আমরা আশা করছি একেবারেই ওপেন ডেফিনিশন ফ্রি বা খোলা জায়গায় কেউ পায়খানা করবে না এরকম একটা জায়গায় পৌঁছে যাবে। এবং আমরা আশা করছি যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে লক্ষ্য আছে, লক্ষ্যমাত্রা আছে, 2019 সালের 2রা অক্টোবরের মধ্যে গোটা দেশকে তারা ওপেন ডেফিনিশন ফ্রি করতে, আমরা মোটামুটি ভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের রাজ্যের অন্তত গ্রামাঞ্চলটাকে, শহরের দায়িত্বটা আমরা নিতে পারবো না, আমরা শহর দেখি না, গ্রামাঞ্চলটাকে ওডিএফ করার জন্য আমরা তৈরি আছি এবং আমরা সেভাবেই এগোচ্ছি। এখন ঠিক একই রকম ভাবে আমার বক্তব্য যে মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কথাগুলো হোক, আমার হয়তো অস্বস্তি হবে। আমি দেখেছি আমাদের একটু একটু করে বড় হয়েছে, আমি অনেকগুলো দিন আমি চাকরি দিয়ে গেছি, প্রায় 33 বছর হয়ে গেছে এই চাকরি দিয়ে। ন্যাচারালি একদম প্রথম দিকে নিজেরাও যখন ছোট ছিলাম, সেই সময় থেকে নিজেরা সবে মাত্র বিয়ে করেছি, সেই সময় থেকে আমরাও তো আমাদের পরিবারটাকেও দেখেছি একেবারে চুপচাপ দোকানে গিয়ে, কথাটা তো উইসপার তো একটা ব্র্যান্ডের নাম, কিন্তু সত্যিকারের আক্ষরিক অর্থে দোকানদার, মানে ওষুধের দোকানের যিনি কম্পাউন্ডার, যিনি বিক্রি করেন, তার কাছে খুব আস্তে করে ভদ্রমহিলা গিয়ে বললেন, কিছু একটা চাইলেন আর কি, আর তিনিও চুপচাপ কোথা থেকে একটা নামিয়ে নিয়ে সেটাকে আগে একটা কাগজের প্যাকেটের মধ্যে তারপরে হাতে ধরিয়ে দিতে তিনি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে গেলেন। এটি তো আমরা দেখেছি।
অর্থাৎ এটা এমন একটা জিনিস যেটা নিয়ে কথা বলা যায় না, অথচ এটা তো একটা গর্বের জায়গা। একটা মানুষ ঋতুবতী হয়েছেন, একজন মহিলা ঋতুবতী হয়েছেন, এটা একটা গর্বের কথা তার। তিনি কিন্তু একজন সামাজিক মানুষ হিসেবে, তার তো অনেকগুলো, প্রতিটি মানুষের অনেকগুলো শারীরবৃত্তীয় কাজও আছে, তাহলে সেই কাজ করার জন্য যোগ্যতা অর্জন করেছেন একটা জায়গায় এসে। তাহলে সেটা নিয়ে এত হাসাস কেন, এত চুপচাপ কেন? এখান থেকে বোধহয় বেরোনো দরকার আছে, এটা বেরোনো ভীষণ ভাবে জরুরি। কারণ আমরা আরো ছোটবেলায় দেখেছি, গ্রামের দিকে এখনো আপনারা দেখেন সাধারণভাবে ব্যবহার করা কাপড় ব্যবহার করা হয়, কাপড়ের টুকরো ব্যবহার করা, এবং সেই কাপড়ের টুকরো কিন্তু সবসময় যে ঠিক মতো হাইজিনিক্যালি মেনটেন করা হয় তা কিন্তু নয়। এখন এই ঘটনাটা ঘটতে থাকলে এটা থেকে যে কত রকমের অসুখ হতে পারে, আলোচনাগুলো হয়েছে, আমি আলোচনার মধ্যে ঢুকছি না, আমি কোনো বিজ্ঞান জানি না, আমি সব বিজ্ঞান নিয়ে আলোচনা করিও না, কিন্তু আমি আমার বোধ থেকে বলি যে এটা থেকে যত রকমের অসুখ একটা মেয়ের হতে পারে, তিনি সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। শুধু তিনি নন, আগামী দিনে তার যে সন্তান আসবে তারও ক্ষতি হতে পারে। অথচ এর পেছনে মূল কারণ কিন্তু হচ্ছে আমাদের অজ্ঞতা, বা আমাদের অজ্ঞতার মধ্যে ঢুকে থাকার প্রবণতা। অজ্ঞতাও আমি বলবো না, আসলে অজ্ঞতার একটা বন্ধনের মধ্যে আমাদের ঢুকিয়ে দেয়, একটা অন্ধকার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেওয়া আছে। আমাদের মানসিক জায়গাতে এরকম একটা অন্ধকার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে, এই বাবা মেয়েরা এটা নিয়ে আলোচনা করতে হয় না, এটা নিয়ে কারোর সঙ্গে কথা বলতে হয় না, পুরুষের সঙ্গে তো নয়, এমনকি মহিলাদের সঙ্গে কথা বলতে গেলেও আমি দেখেছি তো মুখ টুক লাল হয়ে যাচ্ছে, যে কি অবস্থা, এটা নিয়ে কথা বলতে হচ্ছে বা এটা নিয়ে কিছু হচ্ছে, কারো এটা করতে পারে, এই সময়টাতে অনেকে তো অসুস্থ হয়ে পড়ে, এবং এটাকে অসুখ বলে কেন? এটা তো সুখ হওয়ার কথা, এটা তো সুখ আসলে, তাই না? মানে মাসের 4টে দিন একটা মানুষ ঋতুবতী মানুষ আপনি মহিলা পুরুষ বলেছেন, একজন মানুষ, তাহলে একজন মানুষ বছরের 4টে দিন এরকম একটা ফার্টিলিটির মধ্যে এসেছেন, তিনি সন্তান উৎপাদনের যোগ্য হিসাবে নিজেকে এস্টাবলিশ করেছেন, তৈরি করেছেন, এটা তো গর্ব হওয়ার কথা। অথচ এটাই লজ্জা, এটাকেই আমরা কোনো রকমে ঢেকে ঢুকে রেখেছি, এবং সেখান থেকেই কিন্তু অসুস্থতাগুলো আসে। এটা অসুস্থতা নয়, কিন্তু এটাকে ঢেকে রাখাটা অসুস্থতা, এবং এটাকে ঢেকে রেখে যদি আমরা সেই জায়গাটাতেই থেকে যাই যে এর ফলে আমি ওই একই ব্যবহার করা কাপড় বারবার ব্যবহার করছি এবং তারপর সেটাকে হাইজিনিক্যালি মেনটেন করছি না, আমি কিন্তু ক্ষতিতে পড়ে যাব। এই বোধটা পরিষ্কার ভাবে জানি। স্কুলের সিলেবাস কি করবে না করবে আমরা জানি না, কবে সিলেবাস পাল্টাবে, সেই সিলেবাসের মধ্যে এটা কি কতটা মানে আসবে কিনা, এতে কতটা আসবে। আমি একটা ছোট্ট দায়িত্ব আমাদের বিভাগের পক্ষ থেকে নিতে পারি, সেটা হচ্ছে অন্তত প্রতিটি স্কুলে একটা করে পৌঁছে দেওয়া যায়, একটা বা 3টে 4টে করে পৌঁছে দেওয়া যায়, খুব সহজ ভাষা, একদম ক্লাস 6 থেকে 7 এর মেয়েরা বুঝতে পারবে এই ভাষা একটা টেক্সট আমাদেরকে তৈরি করে আমরা ছাপিয়ে দেবো। আমি পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগের স্যানিটেশন সেলের পক্ষ থেকে দায়িত্ব দিচ্ছি, আমাকে একটা খুব ভালো টেক্সট তৈরি করে দেয়, একদম গ্রামের একটা বাচ্চা মেয়ে, যে মেয়েটা ঋতুবতী হতে চলেছে, সেই মেয়েটি যেন ওটা পড়ে বুঝতে পারে, এরকম সহজভাবে, কোনো ইনহিবিশন থাকবে না, সহজভাবে কথাগুলো বুঝিয়ে দেওয়ার মতো করে ছোট্ট একটা 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠার একটা বুকলেট তৈরি করে দিই। এই বুকলেটটা আমরা ছাপিয়ে দেবো প্রতিটি স্কুলে যাতে পৌঁছে, তার জন্য আমরা আপনারা উদ্যোগ নিতে পারেন, আমরা উদ্যোগ নিতে পারি, একটা যৌথভাবে সম্মিলিতভাবে আমরা উদ্যোগ নিতে পারি। অন্তত স্কুলে একটা করে যাক, দুটো করে যাক, সেটা নিয়ে চর্চা হোক, যে মেয়েগুলো এই বয়সে আসছে সেই মেয়েগুলোর মধ্যে একটা চর্চা হোক, এবং এটা ভেঙে যাক। আসলে একটা জিনিস মাথায় রাখবেন, গোটা জিনিসটা না মানে এই যে চেঞ্জটা, এটা কিন্তু ব্যবহারে বা আচরণের পরিবর্তনের সঙ্গে যুক্ত। আমি শুধুমাত্র ঋতুবতী হলাম এবং সেটা নিয়ে আমি একটা জায়গায় পৌঁছে যাচ্ছি তা কিন্তু নয়। মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্টের কথা আমরা বলছি, আর ম্যানেজমেন্ট করতে গেলে সেটা কিন্তু বিহেভিয়ার চেঞ্জ থাকে। ব্যবহারের পরিবর্তন না আনলে আমি কিন্তু ম্যানেজমেন্টটা বুঝবো না। শুধু দুটো হুইসপার কিনে নিয়ে গিয়ে ওটাকেও ঠিক মতো ব্যবহার করতে পারবো কিনা আমার সন্দেহ আছে। সেটা হুইসপারই হোক আর ফ্রিডমই হোক, যাই হোক না কেন, সেটাকে ব্যবহার করতে গেলেও আমাকে কিন্তু বুঝতে হবে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ডিসপোজ করতে হয়, এবং আমি রিউজ যে করবো না সেটাকে নিশ্চিত করা। কাপড় ইউজ করে তো বেশিরভাগ পরিবারের মহিলারা চালিয়েছেন একটা সময়। আমাদের চোখে দেখা এরকম প্রচুর উদাহরণ আছে। আজকে না হয় এই সমস্ত মাল্টিন্যাশনালের জন্য অনেক কিছু তৈরি হয়েছে, দোকানে দোকানে পাওয়া যায়, একটা অ্যাসপিরেশন তৈরি হয়েছে, লোকে কিনে নিয়ে যাচ্ছে বা সেটাকে ব্যবহার করছে, পরিবার তো কিনতে পারছে না। আর সত্যি সত্যি সেলফ হেল্প গ্রুপ দিয়েই বলি বা আমাদের নারী ও শিশু কিশোর এই নারী ও কিশোর সমিতির মতো এরকম অর্গানাইজেশন গুলোর মাধ্যমেই বলি, খুব বেশি তো আমরা পৌঁছতে পারিনি। আমাদের স্বল্প মূল্যের ন্যাপকিন তৈরি করে সেটা বাজারে পৌঁছে দেওয়া, এই জায়গাটাও কিন্তু এখনো প্রচুর পরিমাণে ঘাটতি আছে। ফলে
হয় তাকে প্রচুর দাম দিয়ে কিনতে হবে অথবা কাপড় ব্যবহার করতে হবে, কাপড়ের টুকরো ব্যবহার করতে হবে। মাঝখানে একটা কোনো লো কস্ট অল্টারনেটিভ আমরা যে প্রচুর দিতে পেরেছি তা কিন্তু নয়। এখন সেটাও আসলে সেটার মুশকিল হচ্ছে যে সরকারি অর্থ ব্যয়ে এটা করাটা একটু ডিফিকাল্ট, মানে এখানে কিছু সমস্যা আছে। আর আমাদের ক্ষেত্রে আমরা একটা সময় পর্যন্ত এটাও আমাদের সিলেবাসের মধ্যে ঢোকানো হয়েছে, গ্র্যাজুয়েশন যারা করেন তাদের সিলেবাসের কথা বলছি, কিন্তু ঢোকানো হয়েছে মানে আমাদের বলা হয়েছে প্রচার প্রসারের কাজটা করতে হবে, তার বাইরে নয়। অর্থাৎ ন্যাপকিন প্রোডাকশন ইউনিট তৈরি করাটা আমাদের দায়িত্ব নেই। কুশাইয়ের প্রোডাকশন ইউনিটটা তাহলে তখনই হবে যখন এটা ভায়াবল হবে। এটা প্রথম কথা হচ্ছে যে দামে ওরা তৈরি করবেন তার থেকে একটু হলেও বেশি দামে বিক্রি করতে পারবেন, যাতে এটা করে তাদের কিছুটা হলেও লাভ হয়, এক। আর দুই হচ্ছে যে এইটা একই সঙ্গে জিনিসটা কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি সবটা ঠিকমতো মেনটেন করতে হবে। আর তৃতীয় আরো বড় কথা হচ্ছে যেটা মিডিয়া নিয়ে কথা বলতে গিয়ে উঠছিল, যে সত্যি সত্যি মিডিয়াতে তো কোনোদিন সেটা যাবে না। এই ফ্রিডমকে আমরা কবার টেলিভিশনের পর্দায় দেখব, অথচ প্রতিদিন টেলিভিশনে কোনো সিরিয়াল দেখতে আপনি যদি বসেন বা কোনো খবর শুনতে যদি বসেন বা কোনো সিনেমা দেখতে বসেন বা কোনো এন্টারটেইনমেন্টের প্রোগ্রাম দেখতে বসেন, প্রতিটি প্রোগ্রামের মধ্যে 2 থেকে 3 বার আপনি ওই মাল্টি ন্যাশনালের তৈরি করা রেগুলার অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখবেন। সুতরাং ওই অ্যাডভার্টাইজমেন্টটা যখন অনেক বেশি শক্তিশালী, তখন দামটা 10 গুণ হলেও আমাদের ছেলে মেয়েরা কিন্তু ওই দিকেই ঘেঁষবে। তার প্রতিস্পর্ধী হিসাবে আমাদের এই তৈরি করা সেলফ হেল্প গ্রুপের বা সিভিল অর্গানাইজেশনের তৈরি করা এই সমস্ত প্রোডাক্টগুলোকে বাজারে ছাড়তে গেলে তার জন্য কিন্তু একটা আন্দোলন লাগবে। এবং আপনারা যারা আজকে এখানে এসেছেন তাদের অনেকেই কোনো না কোনো সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছে, তাহলে সাংগঠনিক ভাবেও আপনাদেরকে ব্যাপারটাকে দেখতে হবে। কি দেখতে হবে? তার প্রথম কথা হচ্ছে যে মেয়েদের কাছে পৌঁছতে হবে, সেটা স্কুলে হোক বা স্কুল ছুট মেয়েরা হোক না কেন, তাদের কাছে পৌঁছতে হবে, তাদেরকে বোঝাতে হবে ব্যাপারটা কি, কেন, কিভাবে, কি কেন কিভাবে, 3টে কথাই তাদের কাছে স্পষ্টভাবে বোঝাতে হবে। এবং শুধু তাদেরকে বোঝাতে হবে না, সেই সঙ্গে সঙ্গে সাধারণভাবে তাদের মায়েরা এটাকে বা মাসিরা এটাকে নিয়ন্ত্রণ করেন অনেক ক্ষেত্রে। কারণ একেবারে ছোট মেয়ে যখন প্রথম এই জায়গাটায় এলো তখন তো তার কাছে ভয় ছাড়া কিছু নেই, একেবারে একটা অদ্ভুত অচেনা অজানা একটা অনুভূতির ভয় ছাড়া তার কাছে কিন্তু আর কিছু নেই। হঠাৎ করে এটা কি হলো, আমি রক্তাক্ত হতে শুরু করেছি, এরকম একটা অনুভূতি তার মধ্যে আসবে। তাহলে সেই অনুভূতি যখন এলো তখন কিন্তু সে মায়ের কাছেই যায়। সেগুলো অনেক সময় দেখা যাবে তার থেকে অনেক বেশি হাইজিনিক্যালি, অন্তত হাইজিন কতটা মেনটেন করা যাচ্ছে আমি শিওর নই, কিন্তু অন্তত পক্ষে সেখানে এই যে অতিরিক্ত যে জিনিসগুলো দেওয়ার জন্য আজকে ওটা কাঠগড়ায়, সেই জিনিসগুলো দেওয়ার কথা আমরা ভাবিও না। খুব স্বাভাবিকভাবে মেনস্ট্রুয়াল হাইজিনের জন্য যে প্রোডাক্টটা আমরা মানে আমাদের গ্রামের মানুষরা তৈরি করেন, নিজেরা সেলফ হেল্প গ্রুপ বা এরা তৈরি করেন, সেগুলোর মধ্যে অন্তত ওই ইম্পিউরিটি গুলো তো নেই, ওই জিনিসগুলো তো ঢুকিয়ে দেওয়া নেই। সুতরাং এগুলোর দাম কম হতে পারে, কাজে মোটেই খারাপ নয়, বরং দেখা যাবে অনেক ক্ষেত্রে কাজে আরো ভালো। আর যারা তৈরি করেন তাদের কাছেও আমার একটাই বক্তব্য যে আপনারা দেখুন যে পরিষ্কার কম্পেয়ার করুন, বেশি দামে যেগুলো দোকান থেকে কিনতে পারা যায় তার তো কতগুলো সুবিধার কথা, যেগুলো আমরা অ্যাডভার্টাইজমেন্টে রিটেনশন ক্যাপাসিটি বেশি সময় ধরে রাখতে পারি, বেশি শুষে নিতে পারি। আমার জিনিসটা সেই জায়গায় যাচ্ছে, তো কম্পিটিশনে কিন্তু টিকে থাকতে হবে, না আপনি পারবেন না, কম দামে দিচ্ছি সুতরাং যা দিই তাই নাও, এটা দিয়ে কিন্তু জিনিসটাকে দাম করানো যাবে না। ফলে আপনাকে দরকার হলে ওই সমস্ত মাল্টিন্যাশনালের তৈরি করা স্যানিটারি ন্যাপকিনকে পাশে ফেলে একদম কাটা ছেঁড়া করে আপনাকে বিচার করতে হবে আপনার তৈরি করা জিনিসটা ওর থেকে কোন জায়গাটায় কম। কিছু কিছু জায়গায় কম, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই, কোন জায়গাটা কম, এবং সেটা বাড়াতে গেলে আমার কস্টিংটা কতটা বাড়বে, এই কস্টে মানে যে যতটা বাড়বে ততটাতে আমি বিক্রি করতে পারবো। তো একটা জায়গায় কম্প্রোমাইজ আপনাকে করতে হতেই পারে, কিন্তু একই সঙ্গে আপনি যদি কোয়ালিটি ইমপ্রুভ করেন তাহলে কিন্তু একটু বেশি কষ্ট, কারণ দোকানে গিয়ে তো অত টাকা দিয়ে তাকে কিনতে হচ্ছে, তার থেকে অনেকটাই কম থাকবে আপনি আরেকটু ইনভেস্ট করলেও, কিন্তু সেটা দিয়েও আপনি কিন্তু জিনিসটা তৈরি করার কথা ভাবতে পারেন। মানে এটাকে ইমপ্রুভ করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্টটা বাজারে কম্পিটিশনে ঠিক মতো, আমি অ্যাডভার্টাইজমেন্টে কম্পিটিশনটার কথা বাদ দিচ্ছি, এটা আশা করাটা একটু মানে একটু বেশি। আর বার্নিং এর ক্ষেত্রে বার্নিংটা সহজ উপায়, তার জন্য ইনসিডেন্টেরও দরকার নেই, একটু কেরোসিন তেল ফেলে দিলেই আগুন জ্বালিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু বার্নিং এর ক্ষেত্রে গ্রামাঞ্চলে একটা প্রচন্ড কুসংস্কার আছে। আমি কামারগাঁও থেকে এসেছি, আলুপিসা গ্রুপ থেকে।
তো আমার ফার্স্ট যখন মাসিক শুরু হয়েছিল তখন আমি বাবার সাথে ছিলাম রাস্তার মধ্যে, সবাই আমাকে দেখে হাসাহাসি করছিল, কিন্তু বাবা আমার কোনোটাই হেল্প করেনি, যে বলিও নি। কিন্তু আপনারা যে এখানে সবাইকে বলছেন যে সবাই হেল্প করতে, সবাইকে মানে এইভাবে বলতে, কিন্তু বাবা আমাকে বলে দেয়নি। তাহলে বাবা যদি বলতো তাহলে তখন তো আমার কিছু হেল্প হতো, সবাই আমাকে দেখে এইভাবে হাসলো। তো আমি চাই যে বাবারাও কেন বলে দেয় না, শুধু মারাই কেন বোঝাবে। খুব ভালো কথা। আমরা কিছু স্লোগান কালেকশন করেছিলাম এগুলো, তো সেই স্লোগানগুলো আমরা লিখেছি। সেখানে লেখা আছে মেনস্ট্রুয়েশন ম্যাটার বিকজ ওমেন্স রাইটস আর হিউম্যান রাইটস। তো এটা আমরা মেনস্ট্রুয়েশন শুধু আমরা এটা বলবো না, কিন্তু আমাদের মহিলা অধিকারটাই আমাদের যে মানব অধিকার সেটা আমরা বোঝানোর জন্য এটা লেখা হয়েছে। তারপরে ওমেন হেলথ ইজ ইম্পর্ট্যান্ট। নেক্সট এটাতে আছে এডুকেশন ফর রিডিউসিং ট্যাবুস ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড। কারণ আমরা দেখেছি এই সময় অনেক স্কুল ছুট হয়, তো সেই জন্য এই একটা স্লোগান আমরা লিখেছিলাম। তারপরে বিকজ মেনস্ট্রুয়েশন শুড নট বি অ্যান অবস্টাকল ফর এম্পাওয়ারমেন্ট। পশ্চিমবঙ্গ সরকারের পিএনআরডি ডিপার্টমেন্ট শ্রী দীপেন্দু সরকার এবং শ্রী পীযূষ অধিকারীকে, শ্রী শুভঙ্কর ভট্টাচার্য, শ্রীমতী সুস্মিতা চক্রবর্তী, ডক্টর সিরাজ, ডক্টর বাসু উনি চলে গেছেন, শ্রীমতী সীমা চ্যাটার্জি এবং শ্রীমতী সুদর্শনা চক্রবর্তী, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের সকলকেও ধন্যবাদ জানাই, আজকে আমাদের অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ বসে আছেন, থ্যাংক ইউ। এবং আশা রাখি যে ঋতুকালীন পরিচ্ছন্নতা নিয়ে যে বিষয়টি, যে আলোচনাটা শুরু হয়েছে, সেটা আগামী দিনেও আমরা চালিয়ে যাব। ধন্যবাদ।